আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে তোমাদের মনের ভিতরে অনেক ভয় কাজ করে যে কিভাবে আমি অঙ্কগুলা করব বা অনেকের অনেক কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার না। আজকে আমি চেষ্টা করব আমার এই ক্লাসের মাধ্যমে তোমাদের সব ডাউট ঠিক করে দিতে। এখন যেটা হচ্ছে আমি আমার সুবিধার্থে এই অধ্যায়ে আমরা যে সকল একক বা রাশি নিয়ে কাজ করব, মাত্রাগুলো নিয়ে কাজ করব, সেই জিনিসগুলো একটু সাইডে লিখে রেখেছি। তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো। যেমন কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে জুল, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে নিউটন, সরণকে এস দিয়ে প্রকাশ করা হয়, একক হচ্ছে মিটার, ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয়, একক হচ্ছে ওয়াট বা কিলোওয়াট, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে সেকেন্ড, শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে জুল, বিভব শক্তিকে ইপি বা ভি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে জুল, গতিশক্তিকে ইকে বা টি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে জুল, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে কেজি, এবং বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। এখন কর্মদক্ষতার এককটা কিন্তু আমি লিখি নাই, এটা যখন পড়াবো তখন আমি এটা লিখে দিব। এখন দেখেন, বলে দিছিলাম আমি গত ভিডিওগুলোতেও যে যদি তুমি মিটার দেখো তাহলে সেক্ষেত্রে মাত্রা হবে এল, যদি তুমি সেকেন্ড দেখো মাত্রা হবে হচ্ছে টি, এবং যদি তুমি কেজি দেখো মাত্রা হচ্ছে এম। এই জিনিসগুলো বসাই দিলে তোমার মাত্রাগুলো অনেক সহজে বের করতে পারবা। মাত্র এই তিনজনকে মনে রাখলে যে কোনো কিছুর মাত্রা বের করা যায়। তাহলে এবার আসো আমরা শুরু করি। আমরা যেহেতু কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছি, সুতরাং কাজ ক্ষমতা শক্তির আমরা প্রথমে টপিকটা শিখি কাজ। কাজ কি? কাজ, কাজকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এফ এস, যেখানে এফ হচ্ছে বল আর এস হচ্ছে সরণ। তাহলে আমরা কি বুঝলাম? বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে, বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে তখন তাকে কাজ বলে। আমি বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুর সরণ ঘটে নাই, তখন আমি সেটাকে কি বলতে পারবো না? কাজ বলতে পারবো না। এখন একটা জিনিস একটু অ্যাড করে দিই সাথে। ধরো আমি এখানে আমার সর্বোচ্চ বল প্রয়োগ করার চেষ্টা করলাম, কিন্তু বোর্ডটা অ্যাকচুয়ালি নড়লো না, কিন্তু আমি সর্বোচ্চ বল যদি প্রয়োগ করি আমি নিজে কিন্তু পিছনের দিকে চলে যাই, অর্থাৎ বিপরীত দিকে চলে যাচ্ছি। বল প্রয়োগ করলাম সামনে, কিন্তু আমি চলে গেছি কোথায়? বিপরীত দিকে। সেক্ষেত্রে কি কাজ হয়? সর্বোচ্চ বল প্রয়োগ করলে বস্তুর যে কাজটা হয় সেটা হয় ঋণাত্মক কাজ। কি কাজ? ঋণাত্মক কাজ। এটা শুধু এমসিকিউর জন্য তুমি মনে রাখবা, আর কোনো কিছুর জন্য তোমাকে মনে রাখার দরকার নাই। শুধু মনে রাখলেই হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে তখন তাকে কাজ বলে। এবার আসো, কাজকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এফ মানে আমরা বলের চ্যাপ্টারতে জানছিলাম এম এ, তাহলে কি আসলো? এম এ এস। দেন এম মানে আমরা কি জানি? ওদিকে তাকাও, একক। এম মানে আমরা জানি হচ্ছে কেজি, একক যদি দিই বস্তুর ভরের কেজি। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এস মানে হচ্ছে কি সরণ, সরণের একক হচ্ছে কি মিটার। তাহলে এটা কি কাজের একটা একক বলা যায়? এখন যদি কেউ বলতো তাহলে এটা সরি, আমরা এখানে কি দুইটা পরের লাইনটা বলি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে একক বলা যায়। এখন আমি কি বলছিলাম? কেজি যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাই দেব? বড় হাতের এম। এম যদি আমরা দেখি বড় হাতের এল। এস যদি আমরা দেখি বড় হাতের টি। তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে গেল? মাত্রা। তাহলে কত সহজে আমরা মাত্রা বের করতে পারি। এছাড়াও আমরা যদি আরেকটু বিচার বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে কি দেখা যায়? এম, এই মানে তো হচ্ছে আবার কি ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে বস্তুর ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। এখান থেকে যদি আমি আবার বলি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ইন্টু এস, বলা যায় না বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ইন্টু সরণ। তার মানে প্রশ্নের মধ্যে যদি কখনো এই কাজ সম্পর্কিত ছোট ছোট ম্যাথ দেয় এমসিকিউর ক্ষেত্রে, যদি প্রশ্নের মধ্যে বলা থাকে যে যদি একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার 5 হয় এবং সে যদি হচ্ছে কি 2 মিটার বা 5 মিটার সরণ তার অতিক্রম করে বা পথ অতিক্রম করে, সেই ক্ষেত্রে কাজ কত? তার মানে তোমার টেনশন নেওয়ার কিছু নাই, তুমি বল খোঁজার কোনো প্রয়োজন নাই। কারণ আমরা ভালো করেই জানি যে ভরবেগের পরিবর্তনের হারকেই বল বলে। তার মানে ভরবেগের পরিবর্তনের হার দেওয়া আছে, তার সাথে এস এর গুণ করে দাও। একদম সহজ। এই জিনিসগুলা এমসিকিউতে সবচেয়ে বেশিরভাগ আসে। এবার দেখেন, আমরা পরবর্তী টার্ম আমাদের হচ্ছে ক্ষমতাতে চলে যাই। ক্ষমতা, ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করে, একক হচ্ছে ওয়াট বা কিলোওয়াট। এবং ক্ষমতা মানে আমরা কি জানি? কাজ বা এই সময়।
কাজ বাই সময়। তার মানে ব্যাপারটা কি বুঝলাম? ক্ষমতা জিনিসটা কি? আমরা যদি কাজ দিয়ে কোনো একটা কাজ একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে হচ্ছে ক্ষমতা বলে। তার মানে ক্ষমতাকে আমরা ডিফাইন করতে পারি সময়ের দ্বারা। কি দ্বারা? সময়ের দ্বারা। সাপোজ আমরা যদি হচ্ছে চিন্তা করি যে আমরা হচ্ছে কি করব? এই বিল্ডিং এর ৭ তলায় উঠব। আমি ধরো উঠতে পারি হচ্ছে ৫ মিনিট সময় ৭ তলায় উঠতে পারি। তুমি হচ্ছে আবার ২ মিনিটে উঠে যাও। তার মানে তোমার ক্ষমতা হচ্ছে আমার তুলনায় বেশি। কেন বেশি? কারণ তুমি অল্প সময়ে কাজটা করতে পারতেছো। তার মানে একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকেই তো ক্ষমতা বলে। তাহলে আমার ক্ষমতা তো কম, আমি তো বেশি সময় নিচ্ছি সেই কাজটা কমপ্লিট করতে। কিন্তু তোমার আর আমার কাজ কিন্তু সেম। তুমিও ৭ তলায় উঠছো, আমিও ৭ তলায় উঠছি। সেক্ষেত্রে আমাদের কাজ হবে সেম, কাজের পরিমাণ সেম। কিন্তু তোমার ক্ষমতা হচ্ছে আমার তুলনায় বেশি। তার মানে ক্ষমতা ব্যাপারটা চিন্তা করতেই হবে সময়ের সাপেক্ষে। কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। যার সময় কম নিবে তার ক্ষমতা বেশি, যার সময় বেশি নিবে তার ক্ষমতাও হচ্ছে কি? কম। ঠিক আছে? এইবার আসেন। ডাব্লিউ মানে আমরা কি জানি? একটু আগেই তো জানলাম। ডাব্লিউ মানে হচ্ছে এফএস। টি মানে হচ্ছে সময়। এফ মানে আবার কি? এমএ দিলাম, এস যা ছিল তাই রেখে দিলাম। এইবার চিন্তা করি এম মানে তো হচ্ছে কি? কেজি। এ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এস মানে হচ্ছে মিটার সরণ। আর টি মানে হচ্ছে আবার কি? সেই সেকেন্ড। এখন আমি কি এটা বলতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব? কারণ এই ওয়ানটা উপরে চলে গেলে কি -1, তাহলে -2 আর -1 এ কি হয়? -3। এটা কি একটা একক নয়? এটাও তো একটা একক। এখন যদি আমি এইটাকে বলি যে কেজি দেখছো বড় হাতের এম বসায় দাও, এম দেখছো এল বসায় দাও, এস দেখছো টি বসায় দাও, তখন এটা কি হয়ে গেল? মাত্রা। তাহলে এমসিকিউ এর মধ্যে যদি বলে নিচের কোনটি হচ্ছে ক্ষমতার মাত্রা, মনে নাই তো কি হইছে? আমরা চাইলেই বের করতে পারি। একটু রাফ করে নিলাম। একটা নাম্বার তো পাওয়া যাবে। ইজি? এখন আসে এই জায়গায় আরেকটা ছোট্ট ব্যাপার নিয়ে আলোচনা করব। এই যে ক্ষমতা বা এই যে কাজ, যখন আমরা ইউজ করছি তখন তো রাস্তাঘাটের হিসাব করে করছি। কিন্তু যদি উপর নিচের হিসাব করতাম তখন এসটা এইচ হয়ে যেত, তখন এটা জি হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে আমি কি এই ক্ষমতাকে এটা বলতে পারি যে এম জি এইচ ডিভাইডেড বাই টি? যদি ক্ষমতাকে এম জি এইচ ডিভাইডেড বাই টিও বলা যায়, তাহলে কাজের এখানেও কি এম জি এইচ বলা যায় কথাটা ১০১ বার? বুঝাতে পারলাম? এখন আসেন পরবর্তী টপিক হচ্ছে আমাদের শক্তি। তাহলে কাজ আর ক্ষমতা। এখন হচ্ছে শক্তিতে যাচ্ছি। দেখেন শক্তিতে গেলে আমরা কি করি? শক্তি। শক্তিকে দ্বারা প্রকাশ করা হয়। শক্তিকে আমরা ২ টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? মানে ২ টা শক্তি জানি আরকি। একটা হচ্ছে কি বিভব শক্তি বা আর ব্যাপারটা হচ্ছে অনেকটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর হচ্ছে বাহ্যিক শক্তি বা বাহ্যিক বল, অভ্যন্তরীণ বল। বলও এক ধরনের একটা শক্তি। তাইলে এখন সেই হিসাবটা যদি আমরা চিন্তা করি, তাহলে একটা হচ্ছে কি বিভব শক্তি, আরেকটা হচ্ছে গতিশক্তি। ধরেন আমরা বললাম বিভব শক্তি। বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ বা ভি দ্বারা প্রকাশ। এটা মানে আমরা জানি এমজিএইচ। কেন জানি এটা পরে দেখতেছি। দেন গতিশক্তি, গতিশক্তিকে ইকে দিয়ে প্রকাশ করা হয় বা টি দ্বারা প্রকাশ করা হয়। এটা মানে হচ্ছে কি আমার হাফ এম ভি স্কোয়ার। এই ২ টা সূত্র হচ্ছে আমরা জানি। কিন্তু উপর নিচে চিন্তা করলে গতিশক্তি আর বিভব শক্তির সূত্র সেম। কেন সেম? এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। এখন দেখেন, আমি সবার আগে গতিশক্তির প্রমাণটা তোমাদের দেখাবো। তারপরে বিভব শক্তি নিয়ে আলোচনা করব। গতিশক্তির প্রমাণটা যদি আমি দেখাতে চাই যে কেন ইকে বা টি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার হলো, তাহলে আমাদের একটা লাইন মনে রাখতে হবে। সেই লাইনটা হচ্ছে যে ব্যয়িত শক্তি সমান হচ্ছে কৃত কাজ সমান হচ্ছে গতিশক্তি। অর্থাৎ তুমি যদি শক্তি ব্যয় করো, তুমি যদি কি ব্যয় করো? শক্তি ব্যয় করো, তাহলে হচ্ছে কাজ হবে। কাজ যদি হয় তাহলে বস্তু গতিপ্রাপ্ত হবে। বস্তুর গতিপ্রাপ্ত যদি হয় তাহলে সেখানে কি গতিশক্তি কাজ করতেছে।
তার মানে আমি শক্তি ব্যয় করলে সেটা কৃতকাজ হবে, কৃতকাজ হলে সেখানে কি থাকবে, গতিশক্তিও থাকবে। তাহলে এই পরস্পর তিনটা হচ্ছে কি সমান। তাহলে যদি সমান হয়ে থাকে তাহলে কি আমি এটা বলতে পারি যে হচ্ছে গতি শক্তি সমান সমান হচ্ছে কৃতকাজ, এই কথাটা বলা যায়। গতি শক্তি সমান সমান কি কৃতকাজ। তাহলে গতি শক্তিকে যদি আমি ইকে বা টি দিয়ে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কৃতকাজ হচ্ছে কি আমার ডাব্লিউ। কাজ মানেই তো ডাব্লিউ, ব্যয়িত শক্তি মানেও ডাব্লিউ। কাজ করছি কারণ ব্যয়িত শক্তি মানে কি কৃতকাজ, তার মানে ব্যয়িত শক্তি মানে ডাব্লিউ। তাহলে হচ্ছে কৃতকাজ কত ডাব্লিউ। আচ্ছা, তাহলে ওয়ার্ড যখন দিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি আমরা এফ এস। এফ মানে আমরা কি জানি এম এ, দেন আসলে কি এম এ এস। এখন প্রশ্ন এস মানে কি, আমরা দেখো যদি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হয়, ইউ যদি শূন্য হয়, ইউ যদি কি হয় শূন্য হয় স্থির অবস্থা, তাহলে এখানে কি থাকে, তাহলে এস মানে কি ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 বা এস মানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা কি বলা যায়? এটা কই থেকে পাইছি আমরা এই কথাটা? গতি অধ্যায়ের থেকে। গতি যে দ্বিতীয় সমীকরণটা ছিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, সেই অধ্যায় থেকে আমরা চাইলে কি করি এস এর মানটা নিয়ে আসতে পারি। এই এস এর মানটা যদি আমি এখানে ইনক্লুড করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। ভি এর সাথে কিছু নাই মানে কি আছে, 1 আছে। তাহলে সেক্ষেত্রে কি 1/2 এম ভি স্কোয়ার বলা যায়। তাহলে এইটাই তো হচ্ছে ইকে বা টি গতি শক্তির সমীকরণ, প্রমাণ হয়ে গেল কত সহজে। আশা করি তোমরা সবাই বুঝছো। এইবার আসো, আমি বলছিলাম গতি শক্তির পরে আমি বিভব শক্তিটা বুঝাবো। এবার বিভব শক্তির বেলায় আসো। বিভব শক্তি জিনিসটা আসলে কি, এটা প্রমাণও দেখাই দিচ্ছি। বিভব শক্তি, বিভব শক্তি তো হচ্ছে কি ইপি বা ভি। আমরা কি জানি এম জি এইচ। এটার অর্থটা হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে রেখে দিই, কোনো একটা বস্তুকে আমি একটা নির্দিষ্ট উচ্চতায় রেখে দিছি, যখন একটা বস্তুকে আমি ধরো নির্দিষ্ট উচ্চতায় রাখলাম, এই নির্দিষ্ট উচ্চতায় যখন আমি রেখে দিছি তখন তাকে কি করছে আমি অভিকর্ষ ত্বরণের বিপরীতে উঠে রাখলাম, এবং সে তো নিচে পড়তে চায়, সে কি পড়তে চায় নিচে পড়তে চায়, কিন্তু তাকে বাধা দিয়ে রাখছে কি আমার এই যে হাতটা বাধা দিয়ে রাখছে। এখন এই অবস্থায় এর একটা কি আছে ভর আছে, এর একটা কি আছে নির্দিষ্ট উচ্চতায় সে উঠে যাচ্ছে, তার মানে এটা একটা হাইটও আছে, এবং তার সাথে কে কাজ করতেছে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। এই মতো অবস্থায় বস্তু যে শক্তিটা অনুভব করে সেই শক্তিটাই হচ্ছে তার বিভব শক্তি। অর্থাৎ এম জি এইচ, বস্তুর ভর কত, তার মধ্যে অভিকর্ষ ত্বরণ কাজ করবে এবং সে কতটুকু উপরে আছে। তার মানে এই লাইন থেকে একটা কথা তো স্পষ্ট, সেটা হচ্ছে কি মাটি হতে কত উপরে, কত উপরে, তাই হলো বিভব শক্তির উচ্চতা। এই কথাটা কিন্তু মনে রাখবা, নোট করে নাও, বিভব শক্তির উচ্চতা। তাহলে বিভব শক্তির উচ্চতার ক্ষেত্রে কি মনে রাখতে হবে, মাটি হতে কতটুকু উপরে, মাটি হতে কি কতটুকু উপরে আছে। আর তাহলে গতি শক্তির বেলায় কি মনে রাখবো, গতি শক্তির বেলায় উচ্চতাটা হবে, আমরা বলছিলাম একটু আগেই বলছিলাম যে গতি শক্তি আর বিভব শক্তির সূত্র আমরা সেম টু সেম ইউজ করতে পারি। কখন এবং কোথায়, কেন সেম টু সেম ইউজ করতে পারি, এই যে দিকে তাকান, এমজিএইচ উপর নিচে হইলে এর জায়গায় জে, এস এর জায়গায় এইচ বসাইলে এটা কি হয়ে যায় এমজিএইচ। উপর নিচে চিন্তা করলে গতি শক্তির সূত্র এবং বিভব শক্তির সূত্রটা কি হয়ে যায়, দেখতে সেম টু সেম হয়ে যায়। কিন্তু এখানে হাইটটা কত হবে, প্রশ্ন তো এই জায়গায়। গতি শক্তির ক্ষেত্রে তখন হবে বস্তুটা কতটুকু নিচে নামলো, ধরো এখান থেকে বস্তুটা ছেড়ে দিলাম এখানে এসে পড়লো, এখান থেকে যে ছেড়ে দিছি এখানে এসে যে পড়লো, কতটুকু ডিস্টেন্স অতিক্রম করলো, এই ডিস্টেন্সটা অর্থাৎ উপর থেকে কতটুকু নিচে নামলো, এই উচ্চতাটা হবে গতিশক্তির ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে উপর হতে কত দূরত্ব অতিক্রম করলো। লিখে রাখি, এই দুইটা কথা লিখে রাখি। তাহলে আবারও আমি বলে দিচ্ছি সুন্দর করে, যে গতি শক্তির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে উপর থেকে বস্তুটা কতটুকু নিচে নামলো, আর বিভব শক্তির বেলায় উচ্চতাটা হবে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে, ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে। মনোযোগ সহকারে এই দুইটা লাইন শুধু মনে রাখো, তাহলে এই অধ্যায় একদম পানির মতো সহজ। বুঝতে পারছি?
2টা লাইন লিখে রাখলাম। এরপরে আসেন, এই ব্যাপারটা এখন আমি বুঝিয়ে দিতেছি। একদম সহজ একটা চ্যাপ্টার, শুধু কয়েকটা কথা মনে রাখলে চ্যাপ্টারটা একদম পানির মতো সহজ, চিন্তা করার কিছুই নাই, শুধু ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন আর খাতায় উঠান। এরপরে আসা ব্যাপারটা বলছি। ধরেন এখানে একটা বস্তু আছে, এই হাইটে, এই হাইটে একটা বস্তু, এম ভরের একটা বস্তু, এই সম্পূর্ণটার উচ্চতা হচ্ছে এইচ। এখন আরেকটা বিন্দু দিলাম আমি এখানে, এটার নাম দিলাম বি বিন্দু, এটা ছিল এ বিন্দু, আর এটা হচ্ছে ধরেন সি বিন্দু। এখন এখান থেকে একটুকু নামতে বস্তুটা ধরেন হচ্ছে এক্স দূরত্ব অতিক্রম করে। কতটুকু দূরত্ব অতিক্রম করে? এক্স দূরত্ব অতিক্রম করে। তাহলে এবি যদি এক্স হয় এবং এসি যদি এইচ হয়, তাহলে বিসি কি? বিসি হচ্ছে এসি মাইনাস এবি, অর্থাৎ এইচ মাইনাস এক্স। একদম সহজ জ্যামিতিক স্টাইলে যদি চিন্তা করি, তাহলে এইটু বিসির উচ্চতাটা হবে কত? এইচ মাইনাস এক্স। এখন আসেন, এখন যদি ধরেন কেউ আপনাকে প্রশ্ন করলো যে বি বিন্দুতে বস্তুর মোট শক্তি বের করে দেখো, বি বিন্দুতে বস্তুর মোট শক্তিটা কি শক্তি? ধরেন এই অবস্থান থেকে একটা এই এম ভরের বস্তুটা বি অবস্থানে এসে থেমে গেল, এই বস্তুটা এখানে এসে থেমে গেল, তাহলে বলছে এই বস্তুটা এখন মোট কি শক্তি অনুভব করবে? সেই শক্তিটা কি শক্তি? খেয়াল করি, এখন এটার জন্য 2টা পয়েন্ট মনে রাখবেন। এই অবস্থানে বস্তুর মোট শক্তিটাই হচ্ছে তার বিভব শক্তি, কারণ একটা নির্দিষ্ট উচ্চতায় তাকে রেখে দেওয়া হয়েছে। তার মানে এই অবস্থানে বস্তুর মোট শক্তিটা কিসের? বিভব শক্তি। বি অবস্থানে যখন আসে, এখানে বিভব শক্তিও কাজ করে, গতি শক্তিও কাজ করে। বিভব শক্তিও কাজ করবে, গতি শক্তিও কাজ করবে। কেন? বি অবস্থান সি থেকে বিতে কত মাটি থেকে উপরে আছে, সেটা হচ্ছে তার কি? বিভব শক্তির উচ্চতা। আর এ থেকে কতটুকু নিচে নামছে, এটা হচ্ছে কি? তার গতি শক্তির উচ্চতা। তার মানে বি পয়েন্টে কি থাকবে? গতি শক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। এবং সি পয়েন্টে কি থাকবে? সি পয়েন্টে শুধুমাত্র গতি শক্তি থাকবে, কারণ এখানে কি নাই? কোনো হাইটই তো নাই। বিভব শক্তি কিভাবে থাকবে? বস্তুটা শুধু উপর থেকে ঠাস করে এসে নিচে পড়বে। এখান থেকে কি কোশ্চেন দিবে? ভূমিতে স্পর্শ করার পূর্বে বেগ কত ছিল? তখনই কিন্তু আবার হাফ এম ভি স্কোয়ারটা চলে আসে। বলে না যে গতিশক্তির ক্ষেত্রে এই এম ভরে 6 কেজি ভরের একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, সেটা কত বেগে ভূমিতে আঘাত করবে? এই অঙ্কগুলা তখন আমরা অনায়াসে হাফ এম ভি স্কোয়ার দিয়ে করে ফেলতে পারবো, কারণ সি বিন্দুতে শুধু কে থাকে? গতিশক্তি থাকে, আর কিচ্ছু থাকে না। কথা কি বুঝতে পারলাম? এখন আসে, আমরা এই অঙ্কটা যদি দেখি, তাহলে বি বিন্দুতে বস্তুর শক্তি, তাহলে বি বিন্দুতে বস্তুর শক্তিটা কি? বি বিন্দুতে বস্তুর শক্তিটা হচ্ছে আমাদের বিভব শক্তিও থাকবে, গতি শক্তিও থাকবে। আমি বলছিলাম উপর নিচে হইলে সূত্র দুইটা সেম বসাইলাম, এম জি এইচ, বস্তু দুইটা সেম বসাইলাম, কিন্তু বিভব শক্তির উচ্চতাটা হবে মাটি থেকে কতটুকু উপরে? মাটির থেকে সে কতটুকু উপরে আছে? এইচ মাইনাস এক্স উপরে আছে। এম জি এইচ এর মানটা হবে এইচ মাইনাস এক্স। গতি শক্তির ক্ষেত্রে কি বলছিলাম? সে উপর থেকে কতটুকু নিচে নামবে, সেটা হবে তার এইচ এর মান। তাহলে এখানে কি আসতেছে? এম জি এক্স। তাহলে এবার দেখেন তো, এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স, কাটাকাটি গেল এম জি এইচ। অর্থাৎ বি বিন্দুর তাতে যদি আমি বস্তুটাকে একদম সুন্দরভাবে রেখে দিই, সেখানে কি বল কাজ করতেছে? বিভব বল কাজ করতেছে। একদম সহজ, একদম সহজ না? একটু যদি মনোযোগ দিয়ে দেখি, তাহলে এবার পয়েন্টগুলো আরেকবার আমি বলি। ধরেন একটা অঙ্কই আমি করাই দিই। ধরেন প্রশ্ন আসলো, এরকম একটা প্রশ্ন দিল, অনেক সংগ্রহ 1/3, 1/5, দ্বিগুণ, তিনগুণ, জিনিসগুলো বুঝি না, ওই টাইপের একটা অঙ্ক ধরেন আমি আবার বলে দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এ বিন্দু, এটা ধরলাম বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। বলল এই সম্পূর্ণটার উচ্চতা হচ্ছে 100। সম্পূর্ণটার উচ্চতা কত? অর্থাৎ এ থেকে সি এর উচ্চতা হচ্ছে 100। কোন উচ্চতায় বিভব শক্তিটা গতি শক্তির দ্বিগুণ হবে? কি বললাম?
কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, এই টাইপের একটা কথা বললো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কোশ্চেন, কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, 2 গুণ হবে। কথাটা বুঝো, মনোযোগ দিয়ে বুঝো। বিভব শক্তিটা গতিশক্তির 2 গুণ হবে, গতিশক্তির 2 গুণ। আচ্ছা, এখন আমরা মনে মনে ধরলাম, মনে করি x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কি হবে, দ্বিগুণ হবে। তাহলে আমি ধরে নিলাম x উচ্চতায়, এটুক কোন উচ্চতা, x উচ্চতা। এটুক যদি x উচ্চতা হয়, তাহলে এটুক কি হবে, 100 - x। একদম সহজ। তাহলে এবার একটু চিন্তা করেন, 100 - x যখন আমরা দিলাম এই বিন্দুতে, কোন বিন্দুতে, এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে বস্তুর কি থাকবে, শুধুমাত্র বিভব শক্তি থাকবে, শুধুমাত্র কি থাকবে, বিভব শক্তি থাকবে। এবং বি বিন্দুতে কি থাকে, বিভব শক্তিও থাকে এবং তার সাথে হচ্ছে কি থাকে, গতি শক্তি থাকে। এবং সি বিন্দুতে শুধুমাত্র কি থাকে, গতিশক্তি থাকে। স্যারের কথা তো আমরা সুন্দর করে বলে দিছিলাম। তাহলে একটু মনে রাখে, এই বিন্দুতে শুধুমাত্র বিভব শক্তি, বি বিন্দুতে হচ্ছে বিভব শক্তি প্লাস হচ্ছে গতিশক্তি, এবং সি বিন্দুতে শুধুমাত্র গতিশক্তি। তাহলে এটা যদি আমাদের সুন্দর মতো থাকে, এবার একটু চিন্তা করেন আমরা কি করতে পারি। আমরা তো ধরে নিছি এক্স উচ্চতায় কি থাকবে, বিভব শক্তি গতিশক্তির কি হবে, দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখি আগে প্রশ্ন মতো, আমরা হিসাবটা বুঝাই। বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ। তাহলে ইকুয়েশনটা কেমন হবে, ধরলাম লিখলাম হচ্ছে বিভব শক্তি, এই পাশে লিখলাম হচ্ছে আমরা গতি শক্তি। তাহলে বিভব শক্তিও লিখছি আমরা, গতি শক্তিও লিখছি। এখন গতি শক্তি বিভব শক্তি লেখার পরে কি চিন্তা করলাম, বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তিটা হইতেছে গতি শক্তির দ্বিগুণ, গতি শক্তির দ্বিগুণ। তাহলে ওর সাথে 2 গুণ করে দিই, অথবা ইকে কি 2 দ্বারা ভাগ করে দিই, ইকে 2 দ্বারা ভাগ করে দিই, বা বিভব শক্তির সাথে 2 গুণ করে দিলে সেটা কি হয়ে যাবে, গতি শক্তির সমান হয়ে যাবে। কারণ বলেই তো দিছে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ। তাহলে গতি শক্তি, সরি আমি ভুল লিখে ফেললাম, বিভব শক্তি হচ্ছে কি গতি শক্তির দ্বিগুণ। তাহলে বিভব শক্তিটা গতি শক্তির 2 গুণ। তাহলে গতি শক্তির সাথে যদি 2 গুণ করে দেই, তাহলে বিভব শক্তির সমান সমান হয়ে যাবে। এখন আসেন, বিভব শক্তি মানেও আমি লিখলাম mgh, গতি শক্তি মানেও লিখলাম আমি mgh। কিন্তু এই h এর মধ্যে ঝামেলা। বিভব শক্তির ক্ষেত্রে কি করতে হবে, ভূমি থেকে সে কতটুকু উপরে আছে, তার মানে এই h এর জায়গায় কত বসাইলাম, x। তারপরে গতি শক্তির সময় কি উপর থেকে সে কতটুকু নিচে নামছে, তখন এই জায়গায় এইচটা কে হবে, 100 - x। এই যে সমীকরণ এখন তোমার চোখের সামনে রেডি। এখন তুমি চাইলেই কি অঙ্কটা করতে পারো, mg mg দুই পাশে মিলে গেছে, আমরা কেটে দিতে পারি উভয় পক্ষে mg দ্বারা ভাগ করে। তাহলে এখানে শুধুমাত্র x পড়ে থাকলো, আর এখানে কত, 200 বিয়োগ টয়েস x। দেন আমরা এখানে কি করতে পারি, 2x plus x is equal to 200, দেন 3x is equal to 200, দেন হচ্ছে x is equal to 200 কে 3 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই আমার কি x এর মান। একদম সহজ, তুমি শুধু ইকুয়েশনটা বানাবা। বলছে না বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, তাহলে গতি শক্তির সাথে 2 গুণ করে দাও, অথবা বিভব শক্তিকে 2 দিয়ে ভাগ করে দাও, তাইলে আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম, একদম সহজ। এবার আমাদের শেষ টপিকটা হচ্ছে কর্মদক্ষতা। তাহলে কর্ম দক্ষতা এটা দ্বারা প্রকাশ করা হয়, আমরা এখানে বলতে পারি লব্ধ কার্য ক্ষমতা বা শক্তি। অর্থাৎ তুমি যে কাজ বা শক্তিটা বা ক্ষমতাটা লাভ করছো সেটাকে বলা হয় লব্ধ কার্য ক্ষমতা বা শক্তি, অথবা ডিভাইডেড বাই হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা বা শক্তি ইনটু কত, 100%। যদি আমরা অনেক সময় লিখি যে ইটা ইজ ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100%, এটাও বলতে পারি যে কি পরিমাণ তুমি আউটপুট পাইলা আর কি পরিমাণ তুমি হচ্ছে ইনপুট দিছো, অর্থাৎ মোট প্রদত্ত শক্তিটা কত ছিল। যেমন ধরো আমার এই বিল্ডিং এ অবশ্যই বাড়ির ছাদের উপরে কি আছে, একটা পানির ট্যাঙ্কি আছে। এই পানির ট্যাঙ্কিতে যখন আমি পানি উঠাইতে নেই,
তখন কি মোটর চাপতে হয়? ধরো ৭ ঘোড়া, ৮ ঘোড়া বা হচ্ছে বলে এত হর্স পাওয়ার বা যদি বলে ১,০০০, ২,০০০, ৩,০০০ কিলোওয়াটের একটা মোটর লাগানো হইছে। সেই মোটর দিয়ে ৫ মিনিট সময় লাগে বাড়ির ছাদের উপরে ট্যাঙ্কিটা কি করতে? ফিল আপ করতে। তাইলে সেখানে কি পরিমাণ কাজ হইছে? বলা যায় না? এখন কাজ যখন হয় তখন কাজের কি মানে শক্তি যখন আমরা প্রয়োগ করি, সব শক্তি দিয়ে তো সম্পূর্ণ কাজটা হয় না। কিছু শক্তি কি হয়? অপচয় হয়। কিছু ক্ষমতারও কি হয়? অপচয় হয়। তাহলে এই যে অপচয়কৃত মানটা আমরা কিভাবে বাইর করতে পারি? অপচয়কৃত মান ধরো আমি বললাম এই আমার বাড়ির নিচের যে হচ্ছে পাম্পটা আছে, এই পাম্প দিয়ে ধরো হচ্ছে গিয়ে ৭০% কাজ সম্পাদিত হয়। কত পার্সেন্ট বললাম? ৭০%। এই যে ৭০% কাজ হয়, কিন্তু আমি তো মোটরটা ৭০% এর জন্য কিনি নাই। আমি তো কিনছিলাম ১০০% যেন কাজ করে। কিন্তু ১০০% এর মধ্যে সে কাজ করছে কত পার্সেন্ট? মাত্র ৭০%। তাহলে সে কাজ করতে পারে নাই কতটুক পার্সেন্ট? ৩০%। এই যে ৩০% এটাই হচ্ছে অপচয়কৃত শক্তি। এটি হচ্ছে কি অপচয়কৃত মান। তার মানে অপচয়কৃত শক্তি বা ক্ষমতা যদি তোমার কাছে জানতে চাই, তোমাকে কি করতে হবে? ১০০% থেকে যতটুকু পার্সেন্ট তুমি কি পাইছো? কাজ পাইছো, অর্থাৎ কর্মদক্ষতা যতটুক পাইছো সেটা যদি বিয়োগ করে দাও, তাইলে যা মান পাবে সেটাই হচ্ছে অপচয়কৃত মান। এখন ধরো আমি একটু আগে একটা কথা বলছিলাম যে, আমার বিল্ডিংটা ধরো ৭ তলা। কয় তলা? ৭ তলা। আমি বললাম ধরো ১০০ মিটার। আমার বিল্ডিং এর ৭ তলা হচ্ছে ১০০ মিটার। তাহলে ১০০ মিটার উচ্চতায়, প্রশ্নটা ভালো করে বুঝো কিন্তু। আমি এখান থেকে করাই দিব। ১০০ মিটার উচ্চতায় পানি তুলতে হ্যাঁ, ধরো বললাম ১ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটরের ৫ মিনিট সময় লাগে। ১০০ মিটার উচ্চতায় পানি তুলতে ১ কিলোওয়াট ক্ষমতার একটা মোটরের ৫ মিনিট সময় লাগে এবং পানির ট্যাঙ্কির ধারণ ক্ষমতা মানে পানির ধারণ ক্ষমতা ধরলাম ১,০০০ লিটার। এই যে অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে ১ কিলোওয়াট, আমি তো এটার মোটরই কিনছি ১ কিলোওয়াট। তার মানে এটা হচ্ছে আমার কি মোট ক্ষমতা। এটা হচ্ছে আমার কি মোট ক্ষমতা। আচ্ছা, তাহলে কাজ করছে কতটুক? ৫ মিনিট সময় ১,০০০ লিটার পানি ১০০ মিটার উচ্চতায় উঠাইছে। তাহলে আমার হিসাবটা কেমন আসতেছে? বস্তুর ভরটা কত? ১,০০০ লিটার। অর্থাৎ এম এর মান আমার কাছে জানা। কত মিটার উচ্চতায় উঠাইছে? ১০০ মিটার। তার মানে এইচ এর মান পেয়ে গেলাম। সময় কত বলছে? ৫ মিনিট। তার মানে টি এর মানও পেয়ে গেছি। তাহলে ক্ষমতা যদি বের করতে চাই, ওই যে একটু আগে আমি লিখছিলাম পি মানে কি? এম জি এইচ ডিভাইডেড বাই টি, এই কথাটাও বলতে পারি। তাহলে এম এর মান হচ্ছে কত? ১,০০০। জি এর মান মুখস্থ 9.8। এইচ এর মান কত দেওয়া আছে? ১০০। সময় বলছে ৫ মিনিট। মিনিট তো রাখা যাবে না। এসআই এককে সময় তো কি হচ্ছে আমার কি সেকেন্ডে নিতে হবে। তাহলে ৫ মিনিটের সাথে ৬০ গুণ করলে কত হয়? ৫-৬ = ৩০। ৩০০ সেকেন্ড। তাই না? এখন যদি আমরা কাটাকাটি করে কি একটা মান পাবো? যে মানটা পাবো এটাই হবে লব্ধ কার্য ক্ষমতা। তাহলে এই লব্ধ কার্য ক্ষমতাটা যখন আমি এখানে বসাই দিব, আর মোট প্রদত্ত ক্ষমতা ১ কিলোওয়াটকে যখন আমি ১,০০০ ওয়াট লিখব, তখন সেখানে কি হয়ে যাবে? ইটার মানে হয়ে যাবে না, যদি ১০০ দিয়ে গুণ করি পার্সেন্টেজ আসবে। ধরো সেই পার্সেন্টেজটা আসছে 80%। পার্সেন্টেজটা কি আসছে? 80%। তাহলে যদি এখন কেউ বলে অপচয়কৃত ক্ষমতা কত? তাহলে তুমি বের করতে পারবা না যে 20%, ১০০ থেকে ৮০ চলে গেছে, তার মানে 20%। এখন একটা প্রশ্ন আছে। তুমি যদি ৮০% না লিখে যদি লেখো 0.80, 0.80, তাহলে কিন্তু এই ১০০টা ইউজ করবা না। ১০০টা ইউজ করবা না। কেন করবা না? এটাও বুঝাই দিচ্ছি। দেখো, ধরো বলল ৭০%। ইটা একটা মোটরের কর্মদক্ষতা ৭০%। কোশ্চেনটা কি বলছে? একটা মোটরের কর্মদক্ষতা ৭০%। ওকে ফাইন। একটা মোটরের কর্মদক্ষতা ৭০% আমি দিলাম। তাইলে ৭০%-এ তুমি কি লেখো?
70/100 লেখো না? এই 100টাই কিন্তু এটা। কারণ 100টা ওদিকে গুণ হয়ে যায়। দ্যাটস ওয়াই। কিন্তু যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকতো একটা মোটরের কর্মদক্ষতা হচ্ছে 0.76%, সরি পার্সেন্টটা 0.76, তাইলে তুমি তখন কি লিখতা? আউটপুট ডিভাইডেড বাই শুধু ইনপুট। কারণ তুমি কি করতা না, এখানে 100 দিতা না। কেন দিতা না? কারণ তুমি তো 100টারে ভাগ করে ফেলছো। কথা কি বুঝাতে পারতেছি? আরেকবার বলি, 70% লিখছি। 70%কে কি লিখতে হয়? 70 ডিভাইডেড বাই 100। তাহলে এই যে 70/100, 70%, এটার মান 70%, এই 100টাই কিন্তু এদিকে যায়। এই 100টাই কই যায়? এদিকে যায়। কারণ এই 100র সাথে গুণ হইছে দেখে আমি 70% লিখতে পারছিলাম, নাইলে লিখতে পারতাম না। তার মানে যদি বলে 70% ওয়ার্ক করছে, তুমি এখানে 70 রাখতা, এখানে কি লিখতা? 70 ডাইরেক্ট দিতা এবং ওইখানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট দিয়ে 100 গুণ করে দিতা, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমার 0.76, 0.70 এগুলো থাকতো, তাহলে আমি এখানে 100 দিতাম না। যদি 100 দিতে চাইতাম, তাহলে তখন এটাকে কি করতে হতো? দশমিক উঠে গেছে, একটা 1 নিয়ে আসলাম। দশমিকের পরে কয়টা ঘর? 2টা ঘর, 2টা শূন্য দিলাম। দেন আমি 76 লিখলাম। দেন হচ্ছে আমার আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100 দিতে পারবো। ব্যাপারটা এইভাবে আসতেছে। তাহলে আমরা এই অধ্যায় থেকে সামারিটা কি বুঝলাম? প্রতিটা পয়েন্টে বিভব শক্তি এবং গতিশক্তি, শক্তির সংরক্ষণ হয় কিনা এই ধরনের অঙ্ক পাবো। তারপরে একটা বাড়িতে মোটর লাগাইলাম, পানি তুলতে কতটুকু সময় লাগলো দেওয়া থাকলে সেখান থেকে ক্ষমতা বের করতে পারবো, লম্ব কার্য ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা আমার কাছে দেওয়াই থাকবে। সেক্ষেত্রে আমরা ইটা বা কর্মদক্ষতার মান বের করতে পারবো। এখন কর্মদক্ষতার মানগুলা যখন আমরা বের করব, তখন সেখান থেকে আবার অনেক সময় কর্মদক্ষতার মান দেওয়া থাকবে। তোমাকে কি বলবে? লব্ধ কার্যক্ষমতাটা বের করে দেখাও, বা বলবে মোট প্রদত্ত ক্ষমতাটা বের করে দেখাও, যে তাহলে মোটরটির মোট ক্ষমতা কত ছিল। তখন আমাদের এই যে কর্মদক্ষতার মানটা দেওয়া থাকবে, আর আমি অঙ্ক করে লব্ধ কার্যক্ষমতাটা নিয়ে আসবো। দেন আমরা দুজনের মান বসাই দিলেই এই সমীকরণটার মধ্যে মোট প্রদত্ত শক্তি পেয়ে যাব না? অনায়াসে পেয়ে যাব। সো এই ধরনের অঙ্কগুলো নিয়ে আর ভয় করার কি কোনো দরকার আছে? আশা করি তোমাদের আমি যথেষ্ট চেষ্টা করছি বুঝানোর। তোমরাও একটু ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তারপরেও যদি কেউ না বুঝো, কমেন্ট করে আমাকে হচ্ছে জানাই দিও যে এই টপিকটা আমি বুঝি না, আমাকে একটু বুঝাই দেন। আমি চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। ওকে? আসসালামু আলাইকুম।